নমস্কার। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, সেটি হলো রিজার্ভেশন। আজ অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে রিজার্ভেশন একটি খুবই বিতর্কিত বিষয়। অনেকে মনে এই বিষয় নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, সেগুলোকে একটুখানি ক্লিয়ার করার বা পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমে আমরা বুঝবো যে রিজার্ভেশন কী এবং রিজার্ভেশন সম্পর্কে ভারতের সংবিধানের কী মতামত রয়েছে, বা সংবিধান কারকরা যে সংবিধান তৈরি করেছিলেন সেখানে ওনাদের কী মতামত রয়েছিল এই রিজার্ভেশন সম্পর্কে। ভারতীয় সংবিধানের 16 নম্বর আর্টিকেল যদি আপনারা দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন লেখা রয়েছে, গিভ অল সিটিজেন ইকুয়াল চান্স ফর জবস অর অফিসেস আন্ডার দ্য স্টেট। মানে ভারতবর্ষের সমস্ত সরকারি চাকুরিতে বা অফিসে সবার সমান অধিকার। ঠিক এই 16 নম্বর আর্টিকেলেরই 4 নম্বর পার্টে আসলে লক্ষ্য করবেন 4-এর এ এবং 4-এর বিতে, allow the state to reserve jobs or posts for any backward classes of people if they do not have their fair share in government works। এবং 4-এর বিতে কী বলা হয়েছে, অ্যালাউ রিজার্ভ প্রমোশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যান্ড লেটস আনফিল্ড কোটা সিটস ক্যারি ফরওয়ার্ড টু। মানে 4-এর এ এবং 4-এর বিতে সামারাইজ যে বক্তব্যটা বলা হয়েছে যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য এই সমস্ত সরকারি চাকুরিতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে রিজার্ভেশন রাখার কথা বলা হয়েছে। এবং পরবর্তীকালে মন্ডল কমিশনের রিপোর্টের পর ওবিসির জন্য রিজার্ভেশনের কথাটাও অ্যাড করা হয়েছিল পরবর্তীকালে। এবার আমাদের বুঝতে হবে, যারা আপনার মতো মানুষ, আমাদের মনে একটা প্রশ্ন খুবই ঘোরাফেরা করে যে রিজার্ভেশন জন্য যে আমাদের দেশের ক্ষতিগুলো হচ্ছে সেগুলো কীভাবে সমাধান হবে। ক্ষতি বলতে আমরা যারা রিজার্ভেশনের বিরুদ্ধে কথা বলি, মানে আপনারা যারা রিজার্ভেশনের বিরুদ্ধে কথা বলেন, তাদের একটা প্রথম বক্তব্য থেকে যায় যে বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন অর্গানাইজেশনে ম্যারিটের ক্ষেত্রে যে রিজার্ভেশনগুলো ব্যবহার করা হয় সেগুলো কি ঠিক। অনেকে এটাও মনে করেন যে সরকারি চাকরিতে রিজার্ভেশন নিয়ে যাওয়ার পর ওই সমস্ত কর্মীদের অদক্ষতার জন্য সেই সমস্ত অর্গানাইজেশন অদক্ষ হয়ে পড়ছে। যেমন অনেকে নিটের উদাহরণ দিয়ে থাকেন। আমি প্রথমে নিট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তারপরে আরও দু একটা উদাহরণ নেব। নিটের পরীক্ষাতে যে রিজার্ভেশনটা রাখা হয় সেটা সাধারণত এন্ট্রির ক্ষেত্রে, এন্ট্রি মানে প্রবেশিকা পরীক্ষা। কিন্তু প্রবেশ করার পরেই কি ডাক্তার হয়ে যায়? মোটেও না। তারপরে আরও পড়াশোনা করতে হয়, কয়েক বছর পড়াশোনা করতে হয় এবং প্রত্যেক বছরে বা 6 মাস অন্তর সেমিস্টার থাকে। সেই সেমিস্টারগুলো উত্তীর্ণ হওয়ার পরই বা পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরই একজন দক্ষ ডাক্তার হয় এবং সেখানে কোনো রকম রিজার্ভেশন কাজ করে না। তাহলে সেই সমস্ত পরীক্ষায় যে সমস্ত উত্তীর্ণ ছাত্রী, এসসি হোক বা জেনারেল হোক বা ওবিসি হোক, সেখানে তার জাতি, ধর্ম, কাস্ট দেখা হয় না, শুধুমাত্র এন্ট্রির ক্ষেত্রে দেখা হয়। এবং এন্ট্রির ক্ষেত্রে কেন দেখা হয় সেটা পরবর্তীতে আলোচনা করছি। এবার দ্বিতীয় উদাহরণে আসি। বিভিন্ন সেনা পরীক্ষাতে, সেনা বলতে আধা সামরিক বাহিনীর কথা বলছি আমি, প্যারামিলিটারি বা পুলিশের পরীক্ষাগুলোতে এসসি, এসটি এবং ওবিসি রিজার্ভেশন ব্যবহার করা হয়। এখন বর্তমানে ইডাব্লিউএসকেও জোড়া হয়েছে। তাহলে এটা কি ভুল? অনেকে এটা বলছেন, দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে প্যারামিলিটারিতে বা বিভিন্ন পুলিশের চাকরিতে যারা রিজার্ভেশন নিয়ে ঢুকছে তারা একজন অদক্ষ সৈনিক তৈরি হবেন এবং দেশের জন্য থ্রেট তৈরি হবেন পরবর্তীকালে। এটা কি আদৌ সত্য? মোটেও না। আমি আগেও যেমন নিটের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করলাম, এটা শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষা। এরপরে বেসিক ট্রেনিং বলে একটা সিস্টেম চালু হয়, যেটা পুলিশ বা প্যারামিলিটারি সমস্ত চাকরির ক্ষেত্রেই হয়। তো সেখানে কি জাতি, ধর্ম দেখে কাউকে ট্রেনিং দেওয়া হয়? মোটেও না। বেসিক ট্রেনিংয়ে সবাইকে সমানভাবে ট্রিট করা হয়। তারপর প্রত্যেক মাস বা 6 মাস, কিছু মাস অন্তর অন্তর একটা এক্সামিনেশন নেওয়া হয়। সে ট্যাকটিক্স হোক, সে ফিজিক্যাল ফিটনেস হোক, সে রিটেন এক্সামিনেশন হোক, সেই সমস্ত এক্সামিনেশন পাস করার পর একজন ট্রেনিস থেকে একজন দক্ষ সৈনিক হয়ে ওঠে। তারপর তাদের বর্ডারে বা বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সুতরাং এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা যে রিজার্ভেশন নিয়ে কোনো ব্যক্তি যদি সেনা বা পুলিশে, আধা সেনা বা পুলিশে যুক্ত হয়, পুলিশ বাহিনীর সাথে যুক্ত হয়, তাহলে সেই বাহিনীকে দুর্বল করে তুলবে।
এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এবার দ্বিতীয় প্রশ্ন আসছে যে দ্বিতীয় প্রশ্ন যেটা এখন খুবই চর্চিত এবং সকলের মুখে রয়েছে যারা রিজার্ভেশনের বিরুদ্ধে কথা বলছেন, যে এতদিন তো রিজার্ভেশন থাকলো, এখন সমাজে সেই বৈষম্যতা দেখা যায় না, তাহলে কি রিজার্ভেশন তুলে দেওয়া উচিত? এই প্রসঙ্গে আমার বক্তব্য, আমার মতামত যেটাই, না, এখনও তুলে দেওয়া উচিত নয়। কারণ সমাজে এখনও বিভিন্ন স্তরে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাজ্যে এখনও দলিত সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের বিয়ের ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলে তাদেরকে মেরে নামিয়ে যাচ্ছে, এরকম ঘটনা আমাদের নিউজ সংবাদ মাধ্যমে আমাদের সামনে চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা। বা একটা সিম্পল কোয়েশ্চেন যদি আপনাদের করি, যারা আপনারা জেনারেল কাস্টের বা ব্রাহ্মণ বা অন্যান্য যে কোনো কাস্টের যারা এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত নয়, আপনারা যদি আপনাদের বাড়িতে বলেন যে আপনি এবং যে কোনো দলিত সম্প্রদায়ভুক্ত ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে করতে চান, আমার ধারণা বেশিরভাগ বাড়িতেই মানা করবে, বা কোনো রকম আর যদি মানা নাও করে আপত্তি করবে। এটাই এখন বর্তমান সমাজে এখনও এই বিদ্বেষমূলক চিন্তাভাবনা রয়ে গেছে। তো যেদিন সমাজ থেকে এই ধরনের বিদ্বেষমূলক চিন্তাভাবনা উঠে যাবে, যে সমাজে সবাইকে মানুষ হিসাবে ট্রিট করা হবে, সবাইকে এক মানুষ হিসাবে ট্রিট করা হবে, সবাইকে এক চোখে সমান চোখে দেখা হবে, সেই দিন আমি মনে করি সমাজ থেকে রিজার্ভেশন উঠে যাওয়া দরকার। তার আগে না। যদি আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই বিষয়গুলো যেগুলো আমি বললাম সেগুলো কি সত্যিই হয় না এখনও সমাজে? এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যে উদ্দেশ্যে রিজার্ভেশন টানা হয়েছিল, যে গভর্নমেন্ট সেক্টরে এসসি এসটি এবং পরবর্তীকালে ওবিসিদের মানে যারা গভর্নমেন্ট সেক্টরে তাদের অতটা যুক্ত নয় তাদেরকে যুক্ত করানোর জন্য, তারা কতটা যুক্ত হতে পেরেছে সরকারি ডাটা অনুযায়ী কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভারতবর্ষের এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তির কথা যদি বলেন, মোট 100 জনের মধ্যে 77.2% ব্যক্তি এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত। এবং জেনারেল কাস্টের কতজন? জেনারেল কাস্টের 23%। এটা 2011 সালের ডাটা অনুযায়ী আমি বলছি, 2011 সালের পর জনগণনা হয়নি, সুতরাং আমাদের 2011 সালের ডাটা নিয়ে চলতে হবে। আমি আপনাদের একটা তথ্য বলছি 2024-25-এর ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিওপিটির অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী, এবং এই রিপোর্টটা ভারতবর্ষের মোস্ট সেলিং নিউজ পেপার দ্য হিন্দুতে প্রকাশিত হয়েছিল। ভারতবর্ষের মোট স্যানিটেশন ওয়ার্কারদের মধ্যে 66%, স্যানিটেশন ওয়ার্কার বলতে যারা নালা নর্দমা বিভিন্ন ধরনের মানে অপরিষ্কার জায়গা যারা পরিষ্কার করেন, সেই সমস্ত যাদেরকে আমরা সাফাই কর্মচারী বা গ্রুপ ডি ওয়ার্কার বলি, সেই সমস্ত ওয়ার্কারদের মধ্যে 66% এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত। এবার আপনারা বলবেন এটাই তো স্বাভাবিক যে এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত হওয়া উচিত, কারণ এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি ভারতবর্ষে বেশি রয়েছে। তো এটাই স্বাভাবিক যে ভারতবর্ষে এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি থেকে একটা সরকারি প্রফেশনে বেশি আসবে। বাট কোয়েশ্চেন তখন আসে যখন সাফাই কর্মচারী বা স্যানিটেশন ওয়ার্কারদের মতো কোনো কাজে এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ের ব্যক্তিরা বেশি। বাট যখনই আপনি দেখবেন যে ভারতবর্ষের যে গ্রুপ এ বা গ্রুপ এ বলতে যে গ্রুপের কথা ছাড়ুন, ভারতবর্ষের মোট সরকারি চাকরির যদি কথা বলেন, মোট সরকারি চাকরির 50% বা 50 থেকে 51% এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা বর্তমানে তাদের চেয়ার দখল করে রয়েছে, এবং বাকি 50% জেনারেল কাস্টের ব্যক্তিরা। জেনারেল কাস্ট ভারতবর্ষে মোট 23% রয়েছে, আর এসসি এসটি ওবিসি মোট 77% রয়েছে। এটা আবার আপনাদের মনে করে দিলাম। এবার দ্বিতীয় আসি, প্রথমে যেটা বললাম সেটা শেষ করে নিই। গ্রুপ এ কর্মচারীদের যদি বলেন তাহলে সেই গ্রুপ এর পোস্টে, গ্রুপ এ বলতে আমরা আইপিএস আইএএস এই সমস্ত অধিকারী বা অফিসারদের কথা বলছি, এই সমস্ত পোস্টে মোট 60% জেনারেল। ভাবুন, এই সমস্ত পোস্টের 100টার মধ্যে 60টা জেনারেল। আমি এতে খারাপ কিছু বলছি না, বাট আমার কোয়েশ্চেন এটাই, স্যানিটেশন ওয়ার্কারদের মধ্যে যখন আপনি দেখতে পারবেন তখন 66%, 60%-এর থেকে বেশি, 66% এসসি এসটি ওবিসি। বাট গ্রুপ এ, গ্রুপ বি বা এই সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ের ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন খুবই কম। এই রিপ্রেজেন্টেশনটাকে বাড়ানোর জন্যই রিজার্ভেশন।
এবার অনেকেই বলবেন যদি রিপ্রেজেন্টেশন বাড়াতেই হয় তাহলে পড়াশোনা করে বা অন্যান্য অ্যাক্টিভিটিসের মাধ্যমে এগুলো বাড়াক, রিজার্ভেশন করে জেনারেল কাস্টের কোটা কেন খাচ্ছে, এটা অনেকের মনে প্রশ্ন থেকে যায়। এর সিম্পল উত্তর এটাই, একজন ব্যক্তি যে ছোটোবেলা থেকে বই খাতা বা পড়াশোনার একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছে, ভালো পুষ্টিগত খাবার খাচ্ছে, যাতে তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হয়, ছোটোবেলা থেকে তার বাবা মা সেই বাচ্চাটির পড়াশোনার পিছনে যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট করছেন, খরচা করছে, যার ফলে বাচ্চাটির ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে, তার বুদ্ধি বা তার ম্যারিটের সঙ্গে একজন ব্যক্তি যে ছোটোবেলা থেকে পড়াশোনার পাশাপাশি গোবর করাচ্ছে, রাজমিস্ত্রি কাজ করছে, আরও নানা রকম কাজ করছে, তার ম্যারিট কি এক হবে? এটা কি এইখানে কি সমতা আসবে? মানে আমি বলতে চাই, যদি সমতার কথা যদি আপনারা বলেন ম্যারিটের ক্ষেত্রে, তাহলে সমতার কথা নিজের জীবনযাপনের ক্ষেত্রেও হওয়া উচিত। একই দেশে বেঁচে থেকে একজন ব্যক্তি ভালোভাবে জীবনযাপন করছে এবং তার খাবার দাবার, তার পড়াশোনার জন্য, তার একটা সাবজেক্টের জন্য 10টা বই পাচ্ছে। একজন ব্যক্তি সে দুবেলা খাচ্ছে, একবেলা শুকিয়ে থাকছে এবং একটা বিষয় পড়ার জন্য সে একটা বইও পাচ্ছে না, হয়তো অনেকে বন্ধুর বই থেকে পড়ে, অনেকে লাইব্রেরির উপর নির্ভরশীল। আমি আমার এলাকার কথা বলছি, আমার এলাকাতে এমন অনেক পরিবার রয়েছে যারা টিউশন মানে পড়াশোনার জন্য স্কুলের উপর নির্ভরশীল, এখনও অনেক পরিবার রয়েছে। এবার এখানে আপনারাই ভাবুন, যে ছেলেটা প্রাইভেট স্কুলে ভালোভাবে পড়াশোনা করছে, তার সঙ্গে একজন গভর্নমেন্ট স্কুলে পড়া ছেলে, গভর্নমেন্ট স্কুলকে আমি খারাপ বলছি না, বাট গভর্নমেন্ট স্কুলে পড়া ছেলে যে পড়াশোনার পাশাপাশি কাজও করছে, পরিবারের দায়িত্বও নিচ্ছে, সে কি তার ম্যারিটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে? প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কি তার সঙ্গে কম্পিট করতে পারবে? উত্তর হচ্ছে না। এই বৈষম্যতা দূর করার জন্য সমাজে রিজার্ভেশন এখনও প্রয়োজন। এবার আসি, অনেকে বলবেন যে এই যে বৈষম্যতা, যে একজন ব্যক্তি কাজ করে পড়াশোনা করছে, আর একজন ব্যক্তি ভালো খাওয়া দাওয়া করছে, এতে তার বাবা মা ভালোভাবে দিতে পারছে, পয়সা আছে সে দিচ্ছে, যার পয়সা নেই সে দিচ্ছে না। কিন্তু কোশ্চেন, পয়সা নেয় কেন বা সে দিতে কেন পারছে না? কারণ আমাদের সমাজে বংশ পরম্পরায় যে বর্ণ ব্যবস্থা বা বর্ণ প্রথা চলে আসছে, তার ফল হচ্ছে এটা। মানে আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের, যে আমি একজন ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি, আমার বংশের মধ্যে হয়তো আমি ছাড়া আমার দু একটা জেঠুর ছেলে বা কাকার ছেলে যারা গ্র্যাজুয়েট, বাকি কেউ কলেজের মুখ দেখেনি। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এটাই, অনেক ব্রাহ্মণ পরিবারে বা অনেক জেনারেল কাস্ট পরিবারে আপনারা দেখতে পাবেন যারা 5th জেনারেশন লার্নার বা 6th জেনারেশন লার্নার, মানে তারা বংশ পরম্পরায় পড়াশোনা করে আসছে। আমাদের পূর্বপুরুষরা বংশ পরম্পরায় কেন পড়াশোনা করে আসছে না? কারণ তাদের পড়াশোনা করতে দেওয়া হয়নি। তারা হয়তো সেই সমস্ত ব্যক্তি যারা আর্দালি আমলা রয়েছে, তাদের বাড়িতে কাজ করতো, তাদের লেঠেল থাকতো। অনেকে যারা বংশ পরম্পরায় দুধের ব্যবসা করছে, দুধের ব্যবসায় করে যাচ্ছে। অনেকে যারা মুচি, যারা জুতো সেলাই করছে, তারা জুতো সেলাই করে যাচ্ছে। তাদেরকে স্কুলে পড়াশোনা যখন করতে যেত, তখন ছোঁয়াছুত বা তাদের সঙ্গে বর্ণভেদ করা হতো। তো এর ফলে আমাদের যে জেনারেশন বা তাদের যে জেনারেশন তারা পিছিয়ে রয়েছে। এই সম্মতিটাকে ফিরিয়ে আনার জন্যই রিজার্ভেশন প্রয়োজন। আপনারা হয়তো মানে মানতে রাজি নন, বাট এটা এখনও সত্য। সমাজের এখনও অনেক গ্রাম রয়েছে, অনেক এলাকা রয়েছে যেখানে দলিত এবং সো কল্ড নিচু জাতের লোক, যাদেরকে আমরা নিচু জাত বানিয়ে রেখেছি, তাদেরকে মন্দিরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না। যদি আপনারা নিউজ বা রিপোর্ট ফলো করেন তো আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই সমস্ত কারণের জন্য আমার মনে হয় রিজার্ভেশন প্রয়োজন। যেদিন সমাজে বৈষম্যতা চলে যাবে, যেদিন কাউকে এই দেখে নামের শেষে পদবি দেখে ট্রিট করা হবে না, সেদিন সমাজে রিজার্ভেশনের আর প্রয়োজন হবে না। যতদিন সমাজে এই ধরনের বৈষম্যতা থাকবে, এই ধরনের ভেদাভেদ থাকবে, ততদিন সমাজে রিজার্ভেশন থাকা প্রয়োজন। আর দ্বিতীয়ত, একটা কোয়েশ্চেন যেটা সবার মনে থেকে যায় বা সবাই বলেন, যে যখন কোনো SC/ST ব্যক্তি চাকরি বা সরকারি চাকরি পেয়ে যায়, তখন তার রিজার্ভেশন হাটিয়ে দেওয়া উচিত।
তো আমি এক্ষেত্রে একটুখানি পজিটিভ মাইন্ডসেট রাখি। হ্যাঁ, এক্ষেত্রে রিজার্ভেশন না হাঁটিয়ে একটা ক্রিমি লেয়ার তৈরি করা উচিত, যেটা আমাদের ওবিসি সম্প্রদায়ের সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে রয়েছে। তেমনই এসসি এসটিদের ক্ষেত্রে একটা ক্রিমি লেয়ার রাখা উচিত, যে কোনো ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে সবল হয়ে যায় তাদেরকে ছাঁটাই করে বা একটা লেয়ার তৈরি করে কোনো একটা প্রকল্প বা স্কিম তৈরি করা উচিত, যার ফলে তাদেরকে চিহ্নিত করা যায় যে এই ব্যক্তি অর্থনৈতিকভাবে স্টেবল হয়ে গেছে, হয়তো তার এতটাও সাবসিডি প্রয়োজনের নেই। সেটা সরকারের দায়িত্ব বা সরকারের কিছু ক্রিমি লেয়ার তৈরি করা উচিত বলে আমি মনে করি এক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়ের ওপর যদি কথা বলতে যাই, আরও অনেক কথা বা অনেক বিষয় বলা যায়, অনেকভাবে বলা যায়, বাট আমার মতামত আমি জানালাম। আপনাদের যদি সোর্সের প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমি কমেন্টে সোর্স ট্যাগ করে দেবো। জয় হিন্দ।